সেই জায়গা থেকে যদি মানবিক করিডোর করা হয়, ভবিষ্যতে সংঘাত কিংবা যুদ্ধ লাগার একটা সম্ভাবনা তৈরি হয়। এটি আসলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর একটি হুমকি স্বরূপ, এবং এটি আমাদের দেশের যে সার্বিক নিরাপত্তা এবং এই বিষয়গুলো আমাদের বিঘ্নিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। বাংলাদেশের সবার যেটা আপত্তির জায়গা হচ্ছে মানবিক করিডোর। এই মানবিক করিডোর নিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় সংঘাত, যুদ্ধ পর্যন্ত হয়েছে। যেহেতু মায়ানমার একটা প্রতিবেশী দেশ হিসেবে আমরা অর্থনৈতিকভাবে আমরা খুব শক্তিশালী দেশ না, সেই জায়গা থেকে প্রতিবেশী দেশের সাথে যতটুকু পারা যায় একটা সুসম্পর্ক বা কূটনৈতিক সম্পর্ক রাখা উচিত। সেই জায়গা থেকে যদি মানবিক করিডোর করা হয়, আমাদের যারা বিশ্লেষক আছে তাদের মতে ভবিষ্যতে সংঘাত কিংবা যুদ্ধ লাগার একটা সম্ভাবনা তৈরি হয়। আমরা নিজেরাই স্বাবলম্বী না, সেই জায়গা থেকে অন্যকে সহযোগিতা করতে গিয়ে নিজেদের দেশকে বিপদে ফেলে দিব, এরকম সিদ্ধান্তকে আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না। আর যদি আমি বলি ডক্টর ইউনূসের যে সরকার, এই সরকার তো আসলে মানবিক করিডোর কিংবা এই বন্দর দেওয়ার কাজ তার না। এই সরকার গণ-অভ্যুত্থানের মাধ্যমে আসছে। যেহেতু গণ-অভ্যুত্থানে অনেক মানুষ শহীদ হয়েছে এবং 20 থেকে 30 হাজার মানুষের ডক্টর ইউনূস সরকারের প্রতি যে শুরুর দিকে যে একটা আস্থা ছিল, সেখান থেকে মানুষ কিন্তু এখন তার উপর একটা অনাস্থা তৈরি হয়েছে। এটা কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের জন্য আশঙ্কা যে আপনাকে ওইখানে বসে আছে। আমরা মনে করেছিলাম বিগত 54 বছরে যেটা পারে নাই ইউনূস সরকার সেটা দেখাতে পারবে, কিন্তু আমরা এখন কি দেখতে পাচ্ছি? মিয়ানমারের রাষ্ট্রের মধ্যে যেই যুদ্ধ পরিস্থিতি রয়েছে এবং এখানে বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী যেখানে সংযুক্ত রয়েছে, সেখানে এই মানবিক করিডোরটা আসলে মানবিক কারণেই বা মানবিক করিডোর হিসেবেই ব্যবহৃত হবে সেই নিয়েও একটা আমরা শঙ্কা দেখতে পাই। কারণ হচ্ছে যে মিয়ানমারের যে যুদ্ধ পরিস্থিতি, এইটা নিশ্চয়ই এই করিডোর কোনোভাবেই যে শুধুমাত্র ওই আরাকানে ত্রাণ পৌঁছানোর জন্যই ব্যবহৃত হবে এরকম আসলে নিশ্চিত করে বলা যায় না। কারণ আমি যদি আরাকানে বাংলাদেশের ভেতর দিয়ে ত্রাণ পৌঁছাই, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে মিয়ানমারের জান্তা সরকার এই পরিস্থিতিতে বাংলাদেশকে শত্রু হিসেবে গণ্য করা খুবই স্বাভাবিক। আবার আমরা একই সাথে দেখতে পাই যে পৃথিবীর ইতিহাসে মানবিক করিডোর নামে যতগুলো করিডোর পৃথিবীর বুকে খোলা হয়েছিল, সেটা আমরা সর্বশেষ আফগানিস্তান পর্যন্ত দেখতে পাই। তো এই সমস্ত ঘটনায় আমরা দেখছি মানবিক করিডোর শেষ পর্যন্ত আসলে অস্ত্র এবং সৈন্য আদান প্রদান করার জন্য বা অস্ত্র সৈন্য ট্রানজিট হিসেবে ব্যবহার করা হয়েছে। এবং একই সাথে এই বন্দর ঠিক একই মুহূর্তে একই সময়ে বন্দরটা আমেরিকান কোনো একটা কোম্পানির হাতে দেওয়া মানে আসলে এটা এই সন্দেহটাকে আরও শক্তিশালী করে যে এই বন্দরটাকেও আসলে এই আরাকানের যে যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতির একটা হিসেবেই ট্রানজিট হিসেবে ব্যবহার করা হবে কিনা। তো সব মিলিয়ে আমাদের অবস্থান হচ্ছে যে এই যে মানবিক করিডোর, সেই মানবিক করিডোর বাংলাদেশের ভিতর দিয়ে নেওয়া কোনোভাবেই উচিত হবে না, এবং এটা বাংলাদেশের আপামর জনসাধারণ সেটা সমর্থন করে না। একই সাথে বাংলাদেশের যে বন্দর, যেই বন্দরটা বাংলাদেশের যেই কোম্পানি, তাদের দুর্নীতি বা তাদের নানা রকমের অনিয়ম অভিযোগ আছে, সেই অনিয়ম অভিযোগ এবং দুর্নীতিবাজদের সেখানে বিচারের আওতায় আনা হোক, তাদেরকে শাস্তি দেওয়া হোক, এবং বাংলাদেশেরই সক্ষমতা বৃদ্ধি করে বাংলাদেশেরই আরও প্রযুক্তি এবং অন্যান্য যেই সকল বিষয়ে ঘাটতি আছে, সেই ঘাটতিগুলো পূরণ করে বাংলাদেশেরই একটা কোম্পানি কিন্তু পারে বাংলাদেশের এই বন্দরটা ব্যবস্থাপনা চালিয়ে যেতে। তো আমরা মানবিক করিডোরের ব্যাপারে আমার যে ব্যক্তিগতভাবে যে অবস্থান, সেটি হলো যে আমি মনে করছি এটি আসলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর একটি হুমকি স্বরূপ, এবং এটি আমাদের দেশের যে সার্বিক নিরাপত্তা এবং এই বিষয়গুলো আমাদের বিঘ্নিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। আপনারা জানেন পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে ইন্ডিয়া এবং বিদেশি একটি মহলের ষড়যন্ত্র দীর্ঘদিন থেকেই, সেখানে বিভিন্ন বিদ্রোহ গোষ্ঠী তারা পাহাড়ি অঞ্চলগুলোতে তাদের যে অস্ত্র প্রশিক্ষণ এবং বিভিন্ন ধরনের কার্যক্রম তারা দীর্ঘদিন যাবৎ চালিয়ে আসছে। তো সেই বিষয়গুলোকে কেন্দ্র করে আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে আসলে এই মানবিক করিডোরের মাধ্যমে আসলে আমাদের দেশের যে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, সেটি আসলে হুমকির মুখে পড়তে পারে। একই সাথে আমরা মনে করছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ যে মিয়ানমার, সেই মিয়ানমারের যে বর্তমান পরিস্থিতি, সেটি আসলে খুব একটা ভালো পরিস্থিতি নয়। সেখানেও বারবার কিছুদিন পরপরই সেনা বিদ্রোহ হচ্ছে এবং সিভিলিয়ানদের সাথে সেনাবাহিনীর একটি সংঘর্ষ বা মুখোমুখি অবস্থানের কথা আপনারা জানেন। দীর্ঘদিন যাবৎ থেকে এটি হয়ে আসছে। রোহিঙ্গা যারা জনগোষ্ঠী, মিয়ানমারের যারা জনগোষ্ঠী, তাদেরকে সেই দেশ থেকে তাদেরকে জোরপূর্বক তাদেরকে বের করে দেওয়া হয়েছে। বর্তমানে তারা বাংলাদেশে আশ্রিত হিসেবে আছে। তো এই যে একটি বিষয়, মিয়ানমারের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে চরম দুর্দশা, এই দুর্দশার একটি প্রভাব বাংলাদেশের উপরও পড়তে পারে বলে আমরা মনে করছি।